ঢাকার অবস্থানটা হলো অত্যন্ত মানে জায়গা ভালনারেবল, কারণ এখানের মধ্যে 3টা প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ, যেখানে আমাদের দক্ষিণ পশ্চিম দিক থেকে ইন্ডিয়ান প্লেট এগোচ্ছে উত্তর দিকে, আর উত্তর থেকে নেমে আসছে এইদিকে হলো ইউরেশিয়া, আর আমাদের পূব দক্ষিণ মিয়ানমার বার্মা প্লেট। এই 3 প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ। এখানে অনেকগুলো যে প্লেটসের সংঘর্ষ হচ্ছে, কোনোটা নিচের দিকে নেমে যাচ্ছে, কোনোটা উপর দিকে উঠে আসছে, কোনোটা পার্শ্ব দিকে দিয়ে ধাক্কা দিচ্ছে। তো এইটার জন্য এখানের মধ্যে অনেক যে এনার্জি অ্যাকুমুলেট করছে। তো একজন মানে আমরা এই সেসমোগ্রাফি বা সেসমোলজির ছাত্র হিসেবে, জিওলজির ছাত্র হিসেবে আমরা বলবো যে এটা হলো কি খুবই একটা উদ্বেগের বিষয়। শুধু তাই নয়, আমাদের এখানের মধ্যে যে বাংলাদেশের বেশিরভাগ সেডিমেন্টারি সারফেসের মধ্যে যে সেডিমেন্ট অ্যাকুমুলেট হয়ে এই ল্যান্ড হয়েছে, যার প্রশস্ততা উচ্চতা হলো কি দক্ষিণ দিকে হলো 20-25 কিলোমিটার, আর উত্তর দিকে এটা আস্তে আস্তে পাতলা হয়ে আসছে, অর্থাৎ বেসমেন্ট রক্স উত্তরের নিকটে আর দক্ষিণে অনেক অভ্যন্তরে। তার ফলে এই যে আমাদের পরিমাণ সেটা এই পলি সঞ্চিত, সেগুলো বেসমেন্ট রক্সের মতো হয়ে গেছে, যদিও এটা যে টারশিয়ারি যে রক্সগুলো আরও নিচে, তার উপরেই যে ক্রাস্টাল রক্সের, এটা হলো কি সেডিমেন্টারি রক্স। এখানের মধ্যে কিছু ফাটল আছে। প্লেট সংঘর্ষের যেসব বড় বড় ফল্ট লাইন ছাড়াও এগুলোর মধ্যে ছোট ছোট যে ভিতরের মধ্যে ফল্ট আছে, তো সেইগুলো হলো কি আমাদের পদ্মা ফল্ট আছে, তারপর হলো কি আরও বিভিন্ন ডাউকি ফল্ট একটা আছে উত্তরে সিলেট মাইমেসিং হয়ে পূর্ব পশ্চিমে প্রলম্বিত, মিয়ানমার ফল্ট, বে অফ বেঙ্গলে অনেকগুলো ফল্ট আছে। এই ফল্টের নিচেও সেখানে অনেকগুলো টেকটনিক্যাল জিওলজিক্যাল কিছু মুভমেন্ট হচ্ছে, এবং সেখানের মধ্যে এনার্জি অ্যাকুমুলেট করছে। এই এনার্জিগুলো রিলিজ হতে হয়। তো আমাদের এখানের মধ্যে ভূতাত্ত্বিকরা বলেন যে অনেক এনার্জি অ্যাকুমুলেটেড। এটা এই কেউ কেউ বলছেন যে এখানের মধ্যে এরকম কিয়ের মতো একটা, এটা মানে আটকে গেছে একটা এই কিসের ছিল লক বলে, তো লকটা এরকম খুলে খুলে গেলে ভূমিকম্প, এটা খুব প্রলয়ন করি। তো কেউ কেউ বলছে, ধারণা করছেন যে জিওলজিক্যাল এভিডেন্সগুলো থেকে যে এখানের মধ্যে লক একটা, যেটা বার্মা প্লেট আর ইন্ডিয়ান প্লেটের মধ্যে লক ছিল, এটা খুলে গেছে। তো এটা হলে তো কিছুটা রিলিজ হলো, আরও বিপুল সঞ্চিত যেটা যা রিলিজ হওয়ার ফলে 8 থেকে 9 মাত্রা রিক্টার স্কেলের প্রলয় কথা, সেটাও তারা কেউ কেউ আশঙ্কা করছে। আল্লাহ রক্ষা করুক। এই যে বাংলাদেশটা হলো গিয়ে আসলে এই যে বিভিন্ন প্লেট সংঘর্ষে সংযোগে রয়েছে, তারপর ফল্ট লাইনের অবস্থান রয়েছে, আর ভূমিকম্পের ইতিহাস রয়েছে আমাদের। আমরা যদি অতীত ইতিহাসগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশের ধারে কাছে আসামে সিলেট ময়মনসিংহ উত্তরেই যে শিলং এলাকায়, সেখানে হয়েছে, যেটার ইফেক্ট সিলেট পর্যন্ত ছিল 8.7। তাছাড়া আমাদের যে এই শ্রীমঙ্গলের একটা হয়েছে, তারপর আরাকান আমরা বলি যে আর্থকুয়েক, সেটাও ছিল 7.5 রিক্টার স্কেলে। তো এগুলোতে অনেক বিপর্যয়কর ছিল। এটা ধরেন আজ থেকে 100 বছর আগে হয়েছে, কেউ কোনোটা 100 বছর আগে হয়েছে। তো রেকারিং পিরিয়ড অনুযায়ী আমাদের এখানে হওয়ার কথা। তো আমাদের সচেতন হতে হবে। এই যেটা হয়েছে এখন পর্যন্ত পাওয়া খবরে 7-8 জন মারা গেছেন, ধরেন আরও বাড়বে, অনেক খবর আসছে না 50-60 জন, 100 জনের মতো ক্ষয়ক্ষতি। তো আমাদের স্ট্রাকচারগুলো খুবই ফ্রেজাইল। আরবানাইজেশন হয়েছে, এটা খুবই আমাদের মানে পয়সা উপার্জনের জন্য, লাভের জন্য লোভী মানুষরা ভাড়া দেওয়ার জন্য বাড়ি বানিয়েছে। খুবই স্ট্রাকচারগুলো আমরা দেখেছি যে অনেক সরকারি বিল্ডিংয়ের মধ্যে বিগত সরকারের সময় যে পত্রপত্রিকায় এসেছে
যে রডের বদলা রাস্তাঘাট এবং দালানে তারা কি দিয়েছে, বাঁশ দিয়ে দিয়েছে। তাইলে যেগুলো যত ক্যারিং ক্যাপাসিটি হওয়া উচিত, তারপর একটা বিল্ডিং কোড আছে, আমাদের বুয়েটের অধ্যাপক সাহেবরা এগুলো বৈজ্ঞানিক গবেষণা করে সায়েন্টিফিক আমাদের মানে লোড বিয়ারিং ক্যাপাসিটি, শিয়ার স্ট্রেস এইগুলো উইথস্ট্যান্ড করার মতো। তো সেইগুলো যদি আমরা মেনে, বিল্ডিং কোড মেনে যদি বিল্ডিং বানাই, রাস্তাঘাটের প্রশস্ততা, একটা কি হলো, ভূমিকম্প হলো। এই যে বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ ঢাকা মহানগরীতে বসবাস করছে, এটা হলো মাত্র 400-350 বর্গ কিলোমিটার একটা শহর। তো এখানের মধ্যে 2 কোটি মানুষ, তাহলে এই মানুষে বেরোবে কেমনে? রাতে যদি হয়, কোন সময় হচ্ছে, সেটা একটা বিরাট ব্যাপার। যখন মানুষজন সব বিল্ডিংয়ের মধ্যে বদ্ধ থাকে, ঘুমিয়ে থাকে, অথবা অফিসের মধ্যে থাকে, বাচ্চারা স্কুলে থাকে, তখন ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবে, ক্যাজুয়ালিটি যেটা। তো এই জন্য সরকারকে, তারপর হলো গিয়ে গবেষকদের, তাদের মধ্যে কাদের কাদের নিতে হবে। আমাদের এখানে কলোনিয়াল হেরিটেজ অনুযায়ী যেটা অ্যাটমসফেরিক সায়েন্স নিয়ে গবেষণা করে, মেট্রোলজি ডিপার্টমেন্ট, ম্যাট অফিস, ওয়েদার ফোরকাস্টিং, তারা দায়িত্ব পেয়েছে এই টেকটনিক্যাল অ্যাসপেক্টসে। তো এটা তো জিওলজি, মাটির নিচের জিনিস। এটার জন্য জিওলজি, ঢাকা ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিভাগের প্রফেসর যে হুমায়ুন আখতারের মতো লোক, এখানে প্রফেসর ডক্টর আনসারির মতো লোক, বুয়েটের যারা এক্সপার্টস আছে, তাদের সহযোগিতা, তাদের সাথে আলাপ আলোচনা করে, নগর তত্ত্ববিদ প্রফেসর নজরুল ইসলাম, এরকম বড় বড় যারা ভূগোলবিদ, পরিবেশ বিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, তারপর হলো কি যে সিসমোলজিস্ট, তারপর বুয়েটের ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ওনাদের নিয়ে কমিটি বানাতে হবে এবং সরকারকে নিয়ে এটা উপযুক্ত মুক্তমন নিয়ে সায়েন্টিফিক একটা বিজ্ঞানসম্মত মানে প্রোগ্রাম চক আউট করতে হবে, সেটার ইমপ্লিমেন্টেশন। নাইলে এটা ঢাকা হবে যে সারা পৃথিবীর একটা মানে ভূমিকম্পের ফলে যে ডিজাস্টার, এটার একটা ট্র্যাজেডি হিসেবে ঢাকা মানে অচিরেই দেখা দিতে পারে বিশ্বের মাঝে। এই জন্য এখনই সচেতন হতে হবে, উপযুক্ত উদ্যোগ নিতে হবে এবং বৈজ্ঞানিক হতে হবে সেই উদ্যোগ, এবং সব মানুষকে সেগুলো মানতে হবে। আর সাথে সাথে আমাদের মিডিয়া, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের বই, পুস্তক, কারিকুলাম, সেগুলোতে নতুন প্রজন্ম এরাই বড় হয়ে যাবে। সব বাচ্চাদেরকে, সব ছাত্রছাত্রীদেরকে বছরে অন্তত একবার করে ভূমিকম্প সচেতনতা ট্রেনিং। কারণ ভূমিকম্পের পরে শুধু যে ভূমিকম্পের বিল্ডিং কলাপস করে ক্ষতি হবে তা নয়, আফটার শক্ত হবে। এইগুলোর মধ্যে কীভাবে আত্মরক্ষা করা, পরে রেস্কিউ অপারেশন, অগ্নিকাণ্ড হবে। এই জন্য ফায়ার ফাইটিং, আমাদের ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট যেটা, তারপর সিভিল ডিফেন্স, এদের মধ্যে সমন্বিতভাবে রেড ক্রিসেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এরকম করে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমাদের আরও খুবই এক্সটেন্সিভ সায়েন্টিফিক আমাদের অথরিটি বানানো দরকার, এফেক্টিভ অথরিটি। বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। ফায়ার ফাইটিংয়ের জন্য খুব ভালো আমাদের মেকানিজম, এগুলো কি করতে হবে। আর বিল্ডিং কোডগুলো স্ট্রিক্টলি সবাই যেন মেনে চলে, নাহলে কঠোর পানিশমেন্ট। আর সর্বোপরি সততা।